আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইরান নাকি নিজের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিদেশি সহায়তাও নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো থেকে প্রায় ৮০০ যোদ্ধাকে ইরানে আনা হয়েছে। ইরানে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নয়, এটি ধীরে ধীরে একটি বড় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটের দিকে এগোচ্ছে। প্রথমে বোঝা দরকার ইরানে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তেলের রপ্তানি কমে যাওয়া, মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ অসহনীয় হয়ে উঠেছে। ২০২৫ সালের শেষে এসে $1 বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য নেমে গেছে প্রায় ১৪ লাখে। এর মানে হলো মানুষের আয় আগের মতো থাকলেও বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের শুরুতে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হয় বিক্ষোভ। খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি সরাসরি বলেন, যারা রাস্তায় নেমে সহিংসতায় জড়াচ্ছে তারা আসলে ইরানের শত্রুদের সঙ্গে কাজ করছে। তার বক্তব্যে বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উঠে আসে। তিনি স্পষ্ট করে বলেন, প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে, কিন্তু সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইরান নাকি নিজের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিদেশি সহায়তা নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো থেকে প্রায় ৮০০ যোদ্ধাকে ইরানে আনা হয়েছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে আছে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত আল নুজাবা এবং বদর সংগঠন। এরা সবাই বহু বছর ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র। রিপোর্টে বলা হয়, এই যোদ্ধারা ইরানে ঢুকছে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে, সালামচে, চাজাবে, খুশরাভি, এমনকি অনেকে নাকি ইমাম রেজার মাজার জিয়ারতের নামে মাশহাদে প্রবেশ করছে, যাতে বিষয়টি আড়ালে রাখা যায়। প্রথমে তাদের আহবাজ এলাকায় জড়ো করা হচ্ছে, তারপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। ইরান সরকার অবশ্য এই অভিযোগ সরাসরি স্বীকার করেনি। তবে একই সময়ে তেহরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান ঘোষণা দেন, দাঙ্গাকারীদের শেষ ব্যক্তি পর্যন্ত খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, যারা শত্রুপক্ষের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছে তারা চাইলে আত্মসমর্পণ করতে পারে। এই পুরো ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা বলেছেন। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল একসঙ্গে ইরান, হিজবুল্লাহ এবং পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্ভাব্য বহুমুখী সংঘর্ষের প্রস্তুতি। ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দ নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দ ও নাতাঞ্জ স্থাপনার উপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প।
জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। CIA জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক, ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। বারো দিনের রুদ্ধশ্বাস সংঘাতের পর অবশেষে থামল ইরান ইসরায়েলের অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, এই লড়াইয়ের আসল উদ্দেশ্য অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কতটা সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। সংঘাত যখন তুঙ্গে, তখন আশঙ্কা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কিন্তু নাটকীয়ভাবে তেমনটা ঘটেনি। মার্কিন হামলায় ইরান পাল্টা আঘাত হেনেছিল কাতারের মার্কিন ঘাঁটিতে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। এ যেন এক অপ্রত্যাশিত মোড়। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পর ইরান এখন কি করতে যাচ্ছে? ইরানের সামরিক শক্তি ঘুরে দাঁড়ানোর পালা। এই সংঘাতে ইরান টিকে গেছে বটে, তবে তাদের সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হলেও ইরানের বিমান প্রযুক্তিকে বেশ সেকেলে মনে করা হয়। নৌবাহিনীও অত্যাধুনিক নয়। সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আধুনিক প্রযুক্তির অভাবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ উন্মুক্ত হয়ে পড়েছিল। লড়াইয়ের শুরুতেই ইসরায়েল ইরানের আকাশ দখল করে নেয়। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও ইসরায়েলি বিমান আটকাতে আকাশে ওড়েনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে রীতিমতো চমকে দিয়েছে, যা ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে। চীন রাশিয়ার দিকে ঝুঁকছে ইরান। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান বিবিসি বাংলাকে বলেছেন, আপাতত সংঘাত থামার পর ইরান এখন সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এক্ষেত্রে তাদের বড় ভরসা হবে চীন ও রাশিয়া। আসলানের মতে, ইরানের সামনে এখন 3টি বড় কাজ। অভ্যন্তরীণ ঐক্য। ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল।
এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। রাশিয়ার সর্বাধুনিক বিমান। ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। যেহেতু তাদের মধ্যে চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। চীনের প্রযুক্তির দিকে ঝোঁক। ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে। কিন্তু চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে আর ইরানের অর্থনীতিও দুর্বল। তাহলে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি কেনার জন্য বিপুল অর্থ কোথা থেকে আসবে? মুরাদ আসলানের সহযুক্ত। ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে। তাহলে কি ডলারের বদলে তেলের বিনিময়ে চীন রাশিয়ার থেকে অস্ত্র কিনে ইরান সামরিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে? গাদার-8 ইরানের নতুন অস্ত্রের উন্মোচন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে প্রথমবারের মতো অত্যাধুনিক গাদার-8 মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ঘটনাটি ইরান ইসরায়েলি সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ ইরান তার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। অপারেশনের 21তম ধাপে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে সরাসরি আঘাত হানে। IRGC জানিয়েছে এই ধাপে কঠিন এবং তরল উভয় জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট ড্রোন হামলার সাথে সমন্বিত ছিল। এটি ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার একটি বড় প্রমাণ। কেন গাদার-8 এত গুরুত্বপূর্ণ? গাদার-8 হল খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর মাল্টি ওয়ারহেড ক্ষমতা এটিকে আরও বিপজ্জনক করে তোলে। এর অর্থ হল একটি ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বা একটি লক্ষ্যবস্তুর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে মোতায়েন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল যথার্থতা, ধ্বংসাত্মকতা এবং প্রভাব সর্বাধিক করা। ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের অধিকৃত অঞ্চল জুড়ে উত্তর থেকে দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের উপর আঘাত এবং বিদ্যুৎ বিভ্রাট। 23 জুনের অভিযানে খাইবার শেকান, এমাদ, গাদার এবং ফাত্তাহ-1 সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে, যার মধ্যে সাফেদ, লাকিশ, আশকেলান, আশদোদ এবং বেইত শেআন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্রগুলি আশদোদ বিদ্যুৎ কেন্দ্রকে সরাসরি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এটি ইসরায়েলের অবকাঠামোতে ইরানের আঘাত হানার সক্ষমতার একটি বড় দৃষ্টান্ত। IRGC জানিয়েছে যে তারা তাদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে। তারা নতুন আক্রমণাত্মক কৌশল ব্যবহার করবে এবং ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলিকে কাজে লাগাবে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে ইরানি ড্রোনগুলির যুদ্ধ অভিযানে কোনো বিরতি থাকবে না এবং ইসরায়েলিদের ক্রমাগত সাইরেন শুনতে হবে এবং আশ্রয়কেন্দ্রগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল, বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলি শাসনের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ইরান পূর্ণমাত্রায় জাতীয় প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে। ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু গাদার-8 এর মতো মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের আয়রন ডোম কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, 23 জুন ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে। বেইলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের ইরান থেকে উড়ে আসা একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটি নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। সেজ্জিল-2 ইসরায়েলের নতুন দুঃস্বপ্ন। ইরানের ট্রু প্রমিস 3 প্রতিশোধমূলক অভিযানে ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC প্রথমবারের মতো সেজ্জিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটির ব্যতিক্রমী ধ্বংসাত্মক ক্ষমতার ওয়ারহেড ইসরায়েলি শাসক গোষ্ঠীর জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এটি ইসরায়েলের জন্য এত বড় দুঃস্বপ্ন? যখন এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যাচ্ছিল, তখন তেহরান এবং মধ্য ইরানের অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক রহস্যময় দৃশ্য দেখেন। ধোঁয়ার একটি সর্পিল স্তূপের পেছনে আলোর একটি চলমান বিন্দু। হঠাৎ করে এই জ্বলন্ত বস্তুটি একটি আগুনের গোলায় বিস্ফোরিত হয় এবং তার গতিপথে চলতে থাকে, আকাশের সাপের মতো ঘূর্ণায়মান আলোর পথ তৈরি করে। কৌতূহলী দর্শকরা অনুমান করেছিলেন এটি একটি ইরানি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, একটি প্রতিকূল প্রক্ষেপণ, এমনকি উল্কাবৃষ্টির মতো প্রাকৃতিক ঘটনাও হতে পারে। কিন্তু পশ্চিমমুখী এই পথ শীঘ্রই সত্য প্রকাশ করে। এটি ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে নিক্ষেপ করা হয়েছিল। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে দৃশ্যমান এই প্রভাবটি একটি দ্বিস্তরের সেজ্জিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছে। আরও স্পষ্টভাবে বললে, জ্বালানি খরচ হওয়ার পরে প্রথম পর্যায়টি পৃথক হয়ে যাওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয়েছিল। কেন সেজ্জিল-2 অতুলনীয়? যদিও ফাত্তাহ 1 এবং আপগ্রেডেড ফাত্তাহ 2 উভয়ই শক্তিশালী অস্ত্র, তবে স্কেল এবং পেলোডের দিক থেকে তারা সেজ্জিল-2 এর সাথে তুলনীয় নয়। ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 11.5 মিটার লম্বা, 80 সেন্টিমিটার ব্যাস এবং মোট ওজন 4 থেকে 4.6 টন। এর পাল্লা 1400 কিলোমিটার এবং গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই অসাধারণ গতি এবং এর চলমান অগ্রভাগের কারণে এটি বিশ্বের যে কোনো স্থানে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাধা থেকে কার্যকরভাবে প্রতিরোধী। সেজ্জিল-2 পূর্ববর্তী প্রজন্মের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি, অনেক বেশি বড় এবং শক্তিশালী। এটি 18 মিটার লম্বা, 1.25 মিটার ব্যাস এবং এর উৎক্ষেপণের ওজন 23.6 টন, যা ফাতাহর চেয়ে 5 থেকে 6 গুণ বেশি ভারী। সেজ্জিল-2 প্রায় 700 কেজি থেকে প্রায় 1.5 পেলোড বহন করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার মাত্র 2 দিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী 2 টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এটি সম্ভবত সেজ্জিল বা খাইবার ছিল। সেজ্জিল-2 এখনও একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র যা ইরান দেশীয়ভাবে ব্যাপকভাবে উৎপাদন করে। উভয় পর্যায়ে কঠিন জ্বালানি দ্বারা চালিত হয়। এটি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের এক অনন্য মিসাইল। উড্ডয়নের সময় প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হয়ে গেলে একটি ছোট বিস্ফোরণ এটিকে দ্বিতীয় পর্যায় থেকে পৃথক করে, যার ইঞ্জিনগুলি তখন জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি তেহরানে দেখা নাটকীয় দৃশ্যমান প্রভাব তৈরি করে। সেজ্জিল-2 একটি MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল সিস্টেম বহন করতে পারে, যা এটিকে একক আঘাতে একাধিক শক্তিশালী ওয়ারহেড পৃথক লক্ষ্যবস্তুতে সরবরাহ করতে সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল এর বর্ধিত পরিসর। যুদ্ধক্ষেত্রে সেজ্জিল-2 এর আবির্ভাব ইরানের ক্ষেপণাস্ত্র মতবাদের একটি নতুন পর্যায়কে চিহ্নিত করে। $11 দিনে $800 মিলিয়ন ধার্য পড়ল। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার অস্ত্রের ভাণ্ডারে টান। ভাবুন তো, মাত্র 11 দিনে একটা দেশ তার প্রায় $1 বিলিয়ন সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খরচ করে ফেলেছে।
শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরান ইসরায়েলি সংঘাতের তীব্রতার মধ্যে এমনটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আর এই ঘটনার মূল নায়ক হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নাকি ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে গিয়ে তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 15 থেকে 20% খরচ করে ফেলেছে। খরচ $800 মিলিয়ন বেশি। এই ঘটনা কেবল অর্থের অপচয় নয়, এর পেছনে লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট কৌশলগত ঝুঁকি। প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এত বিপুল পরিমাণ অস্ত্র একবারে ব্যবহার করা কতটা যৌক্তিক, বিশেষ করে যখন চীন আর উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো নয়। তখন নিজেদের অস্ত্রের ভাড়ার এভাবে খালি করা কি বুদ্ধিমানের কাজ? থার্ড কি, আর কেনই বা এত দামি? থার্ড, যার পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার এক বিশেষ ব্যবস্থা। এর কাজ হলো, যখন একটা ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে সাধারণত 40 থেকে 150 কিলোমিটার উচ্চতায়, তখন তাকে আকাশে থাকা অবস্থাতেই সরাসরি আঘাত করে ধ্বংস করে দেয়া। সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো এতে বিস্ফোরক ওয়ারহেড নেই, বরং এটি হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে হিট টু কুল পদ্ধতিতে ধ্বংস করে। প্রতিটি থার্ড ব্যাটারিতে 6 থেকে 9টি ট্রাক লঞ্চার থাকে, যেখানে 8টা করে ইন্টারসেপ্টর লোড করা যায়। এর সাথে থাকে একটা শক্তিশালী রাডার, যা 3000 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। আর আছে একটা মোবাইল অপারেশন সেন্টার। মজার ব্যাপার হলো, একটা থার্ড ইনসেপ্টরের দাম প্রায় $12 থেকে $15 মিলিয়ন, অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় কোটি কোটি টাকা। থার্ড অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আলাদা, যেমন মার্কিন প্যাট্রিয়ট নিম্ন উচ্চতার হুমকি ঠেকায়, আর ইসরায়েলের অ্যারো 2 এবং অ্যারো 3 উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করে। রাশিয়ার S-400 বা চীনের HQ-9 অনেক ধরনের হুমকি মোকাবেলা করতে পারে, কিন্তু থার্ড বিশেষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা একে অত্যন্ত কার্যকর এবং একই সাথে অত্যন্ত বিশেষায়িত করে তুলেছে। ইরানের কৌশল কি সফল? 2024 সালের অক্টোবরে ইসরায়েলে থার্ড মোতায়েন শুরু হয়েছিল, যখন ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের এপ্রিলে নাকি আরও একটি থার্ড ব্যাটারি পাঠানো হয়। আর 13 জুন থেকে 24 জুন 2025 সালের মধ্যে 11 দিনের এই তীব্র ব্যবহার শুরু হয়, যখন ইরান তেল আবিব, হাইফা আর বেয়ারশেবার মতো ইসরায়েলি শহরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী এই 11 দিনে ইরান প্রায় 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি, বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড, অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোম ছিল, সেগুলোর বেশিরভাগ হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে সবকটা নয়। একটা উল্লেখযোগ্য ঘটনা হলো 15 জুন তামরায় একটা আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের 4 জন মারা যায়। 19 জুনের আরেক হামলায় বীরশেবার সরৌকা হাসপাতালেও ক্ষতি হয়। ইরানের কৌশল ছিল তাদের বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করা। তারা শাহাব 3 এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য হাইপারসনিক সিস্টেম যেমন ফাত্তাহ 1 ব্যবহার করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য থার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা ইসরায়েলের অ্যারো সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। 2025 সালের 4 মে তারিখে একটি হুথি ক্ষেপণাস্ত্র থার্ডকে পাশ কাটিয়ে গিয়েছিল এবং পরে অ্যারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। এটা কি থার্ডের কিছু উন্নত হুমকি মোকাবেলার দুর্বলতা তুলে ধরে, নাকি ইরানের ফাত্তাহ 1 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সত্যিই থার্ডকে ফাঁকি দিতে সক্ষম? এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং অস্ত্রের ক্ষয়ক্ষতি কি সত্যিই ইসরায়েলকে পুরোপুরি নিরাপদ রাখতে পেরেছে, নাকি ইরানের এই কৌশল এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে?
যেখানে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া হবে। ইসরায়েলের ইরানের ওপর 11 দিনের বোমা হামলা কি সফল হয়েছিল? এই প্রশ্নটি এখনও ঘুরপাক খাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইসরায়েলের লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, কিন্তু এই দাবি যে বেশ প্রশ্নবিদ্ধ তা নিঃসন্দেহে বলা যায়। নেতানিয়াহুর দুটি লক্ষ্য পূরণ না হওয়া প্রতিজ্ঞা। এই স্বল্পস্থায়ী যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি বড় লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেয়া এবং দ্বিতীয়ত, ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এই দুটি লক্ষ্যই কি পূরণ হয়েছে? উত্তরটা হলো না। পরমাণু কর্মসূচির প্রহেলিকা। কি হলো, কি হলো না? নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও তথ্য বলছে ভিন্ন কথা। ফার্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগেই ইরান সেখান থেকে ফিউশনযোগ্য বা বিভাজ্য পদার্থ অন্যখানে সরিয়ে নিয়েছিল। ইউরেনিয়ামের এই মজুতি ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইসরায়েলের এই অভিযান তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আসলে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করতে পেরেছে তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সক্ষম হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালাতে, কিন্তু এর বাইরে এই আক্রমণ অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছে খুব সামান্যই। যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। সরকার পরিবর্তন ব্যর্থ এক কৌশল। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানি সরকার পরিবর্তন ঘটানো। মজার ব্যাপার হলো, এর সংক্ষিপ্ত উত্তর হলো উল্টো ফলটাই বেশি হয়েছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় নেতৃত্বে থাকা সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল চেয়েছিল দেশটির শাসক দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উস্কে দিতে। তাদের বিশ্বাস ছিল শত্রু রাষ্ট্রকে অস্থিতিশীল করার সেরা উপায় হলো জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা। কিন্তু ইসরায়েলের এই কৌশল কখনোই তেমন কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম হতে পারে লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রভাব। তবে হিজবুল্লাহর দুর্বল হওয়ার পেছনে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অন্য সব ক্ষেত্রেই নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার ইসরায়েলি এই কৌশল বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের একেবারে কেন্দ্রে যে বাস্তব ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই যুদ্ধে ইসরায়েল খুবই দ্রুতই ইরানের আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, প্রায় ইচ্ছামতো হামলা চালাতে পেরেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র বারবার ইসরায়েলের সুপ্রসিদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার তেল আবিব, জেরুজালেম সহ একেবারে কেন্দ্রে এবং দেশের সর্বত্র আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই হামলায় গোটা ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে। নজিরবিহীন হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছিল খুব দ্রুত। সেই শূন্যস্থান পূরণের আশা ছিল না। অর্থনীতি দ্রুত ভেঙে পড়ার মুখে পড়ে। এটি ইরানের জন্য আরেকটি বিজয়। ঘোষণা করেছে তাদের শক্তিশালী সামরিক পদক্ষেপ ইসরায়েলকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর সচিবালয় বলেছে যে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও শক্তিশালী প্রতিক্রিয়ার পর ইসরায়েলি সরকার একতরফাভাবে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা তাদের নিরাপত্তা বাহিনীর অনুকরণীয় সাহসের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রুর আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী এবং আত্মত্যাগী সন্তানেরা নেতা ও সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মেনে চলে এবং প্রতিটি শত্রুতার বিরুদ্ধে অনুকরণীয় সাহসের সাথে প্রতিক্রিয়া জানায়। 24 জুন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করার পর এই বিবৃতি আসে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে তেহরান তার প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েলি সরকার ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে। এসএনএসসি আরও উল্লেখ করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে কাতারে মার্কিন পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটি এবং সমগ্র অধিকৃত অঞ্চল উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় ইরানের এই হামলা কতটা সুপরিকল্পিত এবং কৌশলগত ছিল। তারা শুধু ইসরায়েলকেই নয়, বরং ইসরায়েলের মিত্রদেরও লক্ষ্য করে বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই শক্তি বছরের পর বছর ধরে উদ্ভাবনী এবং অক্লান্ত সংগ্রামের মাধ্যমে বিকশিত হয়েছে, যা 12 দিনের তীব্র এবং দক্ষ প্রতিরোধের সময় সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়। ইরান এই ফলাফলকে ঐশ্বরিক উপহার হিসেবে বর্ণনা করেছে, যা জাতির অন্তর্দৃষ্টি, সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প এবং শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির বিজ্ঞ নির্দেশনার বিনিময়ে এসেছে। ইরান নিশ্চিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের সাথে আক্রমণে যোগ দেয় এবং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং অধিকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এরপর ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদ। এদিকে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অত্যন্ত বিরক্ত। সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন। অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের কল্পনাতীত ক্ষতি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একজন সিনিয়র কমান্ডার দাবি করেছেন যে অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের উপর যে আঘাত এনেছে তার ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের ধারণার চেয়েও অনেক বেশি। এই দাবির পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর কাহিনী, যেখানে ইরান এমন কিছু কৌশল ব্যবহার করেছে যা শত্রুদের কল্পনারও বাইরে ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি যখন তুঙ্গে ছিল, এমনকি তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমাও তাদের নিয়ন্ত্রণে ছিল, ঠিক তখনই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালিত হয়। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান এমন এক সময়ে আক্রমণ করেছে যখন ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় ছিল, অর্থাৎ তাদের অজান্তেই নয়, বরং তাদের নাকের ডগায়। এখানেই আসে আসল কেস। জাভানি আরও উল্লেখ করেন যে ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা তাদের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইরান ট্রু প্রমিস 1 এবং 2 এর মতো অভিযান চালাতে অক্ষম। কিন্তু বাস্তবে ঘটলেও সম্পূর্ণ উল্টোটা। ইরান শুধু অভিযান চালায়নি, বরং এমন সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। জাভানি বিশেষভাবে আরাশের মতো নতুন ড্রোনের কথা উল্লেখ করেছেন, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলি অধিকৃত অঞ্চলে সফলভাবে মোতায়েন করা হয়েছে। এই অভূতপূর্ব বৈচিত্র্যময় প্রজেক্টাইল ইসরায়েলের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যেখানে তাদের শহীদ ও আহতদের ছবি এবং খবর প্রকাশে এনেছে, সেখানে ইসরায়েলি সামরিক বিবৃতি, গোয়েন্দা সংস্থার বুলেটিন এবং এমনকি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিয়ে
ক্ষয়ক্ষতি, ধ্বংস এবং হতাহতের প্রকৃত পরিমাণ গোপন করার চেষ্টা করছে। কেন এমন করছে? কারণ ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তারা তা স্বীকার করতে ভয় পাচ্ছে। জাভানি যেমন বলেছেন, তবুও অভিযানের বিশাল পরিধির কারণে তারা তাদের নিজস্ব জনসাধারণের কাছে সীমিত প্রতিবেদন জারি করতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি এই ক্ষতির জন্য প্রস্তুত ছিল, নাকি তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের কল্পনারও বাইরে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে আপাতত এটা স্পষ্ট যে অপারেশন ট্রু প্রমিস 3 মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় এনে দিয়েছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 2023 সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিয়োগে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচর বৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গত শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোসেনি এজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত।